নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। 2025 সালে তোমাদের কিন্তু মার্চ মাসে কিন্তু ফাইনাল এক্সাম সেকেন্ড সেমিস্টারের। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার যা সাজেশন দেবে 100% এর ভিতর থেকে কমন আসবে। একমাত্র এসবি একাডেমিক সেন্টার একদম যা বলবে সেটাই আসবে। তোমাদের 40 নম্বরের যে সমস্ত বড় যে প্রশ্ন হচ্ছে তার ভিতরে কিন্তু এসএ কিউব থাকবে। আজকে তোমাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করব 4 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু 6টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, 2 নম্বর চ্যাপ্টার জাতীয় জাতীয়তাবাদ, 3 নম্বরের সরকারের রূপসমূহ, 4 নম্বরের চ্যাপ্টার সামরিক ভারতীয় রাজনৈতিক চিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ এবং ভারতীয় সংবিধান থেকে মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ, এবং তারপরে আছে 6 নম্বর চ্যাপ্টার আছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব। তো দেখো, এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের যে সমস্ত বড় প্রশ্নগুলো আসবে, আরে বাবা আসবে, সরাসরি ডাইরেক্ট এসবি একাডেমিক সেন্টার এই সাজেশন বের করেছে। এরকম সাজেশন তোমরা কোথাও পাবে না। যা বলবো আরে সেটাই আসবে, সেটাই আসবে, একদম পাক্কা গ্যারান্টি কা সাথ। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কিন্তু আমি কাটছাট করে বলে দেবো ভিডিওর লাস্টের দিকে কোনটা আসবে। একদম খতরনাক সাজেশন দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে আমি বলছি যা বলবো সেটাই আসবে, একটাও মিস হবে না, পাক্কা গ্যারান্টি কা সাথ। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের 6 নম্বরে একটা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, 6 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে কিন্তু 6 নম্বরের প্রশ্ন থাকবে এবং তোমাদের আমি বলে দেবো কোনগুলো আসবে। এবং তার সঙ্গে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে? দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল বলে আমি মনে করি। এই দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে, সেটা তোমাদের কিন্তু এর আগে কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি। এই যে 4 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, ওখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি একদম পাক্কা গ্যারান্টিকার সাথে আসবে। তোমরা এখান থেকে ভালো করে পড়ে যাবে। আইনের উৎস এবং প্রকৃতি, এটা কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট। আইনের উৎস প্রকৃতি খতরনাক ইম্পর্টেন্ট, বহুতই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে তোমরা পড়বে সাম্য। ওরে বাপরে বাপ, সাম্য বলতে কি বোঝো? সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য সম্পর্ক, এটাও ভালো করে পড়বে। এবং তার সঙ্গে 7 নম্বরে স্বাধীনতা, সাম্য, ন্যায়ের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। এবং ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, না এটা না, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। 8 নম্বরের না, 1 সেকেন্ড দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যেটা পড়বে এটা পড়বে, ভালো করে বলো, ভালো করে শোনো আমি কি বলছি। তোমরা এখান থেকে পড়বে হচ্ছিল, এখান থেকে যেটা পড়বে সেটা কিন্তু ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো? এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই যে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো, এখান থেকে এটা পড়বে এবং ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই যে সাম্য বলতে কি বোঝো? সাম্যের প্রকৃতি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তার সঙ্গে এই যে সাম্য, স্বাধীনতা, এই যে 6, 7, 5, 6, 7, এটা থেকে কিন্তু একটা আসার চান্স খুবই বেশি। 5, 6, 7 সাম্যটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এবং ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে এবং তার পক্ষে বিপক্ষে যুক্তি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে যেটা পড়ে যাবে, বলছি 1 সেকেন্ড দাঁড়াও। আরে বাবা বলবো, টেনশন কেন করছে? আরে যা বলবো সেটাই আসবে, টেনশন লেনে কা কোই বাতই নেই ইয়ার। এসবি একাডেমিক সেন্টার আগে থেকে বলে দেয় কি আসে, একদম পাক্কা গ্যারান্টিকার সাথে বলে দেয়। আইনের উৎস, এই যে আইনের উৎস আলোচনা করে এবং তার প্রকৃতি, এটা কিন্তু দেখে যাবে। এটা ভালো ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট। এবং আইনের বৈশিষ্ট্য চোখ ভুলে যাবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ যা বলবো সেটাই আসবে। সাম্যটা কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিলাম কিন্তু একবার, সাম্য ইম্পর্টেন্ট। ক্ষমতা স্বতন্ত্র করে নীতি ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে আইনের উৎস বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট।
এবং ক্ষমতা স্বতন্ত্র করে নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্র করে নীতির পক্ষে বিপক্ষে যুক্তি, একদম পাক্কা গ্যারান্টি কা সাথ। চলো, প্রথম অধ্যায় সাজেশান কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় সাজেশান। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যা বলবো তা আসবে রে বাবা। এসবি একাডেমিক সেন্টার আগে থেকে বলে দেয় কি আসে, এসবি একাডেমিক সেন্টার আগে থেকে বলে কি আসে। সেকেন্ড সেমিস্টারের সাজেশান, সেকেন্ড সেমিস্টার, এক দাগের প্রশ্ন। আমি যা বলছি ভালো করে শোনো কি বলছি। তোমরা পড়বে এই যে 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা আলোচনা করো। বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। জাতীয়তাবাদ সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বুঝতে পারছো আমি কী বলছি। এবং তার সঙ্গে তোমাকে পড়তে হবে, দাঁড়াও বলছি আমি, এখান থেকে পড়বে আচ্ছা, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার। ওরে বাপ রে বাপ, কোনটাকে বাদ দেবো কোনটাকে ছাড়বো। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বহুত বহুত খতরনাক ইম্পর্টেন্ট, পক্ষে বিপক্ষে। ওকে, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং জাতীয় জনসমাজের উপাদান, এই দুটো কোশ্চেন কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট, একদম খতরনাক ইম্পর্টেন্ট। ওকে, এবং তার সঙ্গে তোমরা যেটা পড়বে, দাঁড়াও আমি তোমাদের বলছি, তার সঙ্গে তোমরা পড়বে এই যে, এবং তার সঙ্গে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা। আশা করি এই 3খানা কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসবে, আশা করি এই 3খানা কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসবে। এবং তোমরা পারলে 4 দাগের প্রশ্ন পড়তে পারো, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটা দেখে যাবে, ঠিক আছে, এটাও দেখে যাবে। অর্থাৎ এই 4খানা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দিয়েছি। এই 4খানার প্রশ্নের ভিতরে এই প্রথম যে 3খানা কোশ্চেন আছে, আরে বাবা খতরনাক ইম্পর্টেন্ট, একদম ফাটাফাটি ইম্পর্টেন্ট। এসবি একাডেমিক সেন্টার আগে থেকে বলে দেয় কি আসবে। এই নোটস সম্পূর্ণরূপে এসবি একাডেমিক সেন্টার দিয়ে দেবে, সম্পূর্ণরূপে দেবে, একদম পাক্কা গ্যারান্টি কা সাথ। চলো আমাদের পরের চ্যাপ্টার কি বলেছে আলোচনা করা যাক। এবং তোমরা তার সঙ্গে আর একটা প্রশ্ন দেখে যাবে, ঠিক আছে, সেটা দেখে যাবে জাতীয়তাবাদ সম্পর্কে সুভাষচন্দ্র বসুর মন্তব্য লেখো। তো দেখো সুভাষচন্দ্র বসুর মন্তব্য তো খুব ইম্পর্টেন্ট আছে। অনেকে বলে যে গান্ধীজি যে সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে মন্তব্যটা করেছিল, সেটা অনেকে এই ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করে। বাট আমি মনে করি এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তার সঙ্গে তোমরা যেটা পড়বে জাতীয় জনসমাজের উপাদান, এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে লেখো, এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এবং জাতি এবং রাষ্ট্রের মধ্যে একটা পার্থক্যটা চোখ বুলিয়ে যাবে, এবং জাতীয়তাবাদ সম্পর্কে সুভাষচন্দ্র বসুর মন্তব্য। তো দেখো এটা কিন্তু সিলেবাসের মধ্যে এর আগে ছিল না, তো যাই হোক পড়ে যাবে, ইম্পর্টেন্ট আছে। এবার আবার তৃতীয় অধ্যায়, থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু এখান থেকে কিন্তু 6 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন থাকবে, দেখতেই পারছো। তো এখান থেকে কিন্তু তোমাদের যেটা পড়তে হবে, গণতন্ত্র পড়তে হবে। গণতন্ত্র কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট। গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্রের সুবিধা অসুবিধা আলোচনা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, 100% ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে কর্তৃত্ববাদ ও সর্বাত্মকবাদের বৈশিষ্ট্যগুলির সুবিধা অসুবিধা লেখো। তো দেখো মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে, কর্তৃত্ববাদ ও সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য লেখো, বা কর্তৃত্ববাদ সম্পর্কে কী যেন বিস্তারিত লেখো, বা কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা লেখো। তো আমার মতে কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এবং এর ভিতর থেকে কিন্তু কর্তৃত্ববাদ কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট কিন্তু কর্তৃত্ববাদ, ঠিক আছে। এবং তোমরা আর একটা প্রশ্ন পড়ে যাবে, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করে, এটা দেখে যাবে, এটাও ভালো করে পড়ে যাবে। অর্থাৎ এই 3টে থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। এবার চতুর্থ অধ্যায় থেকে কিন্তু 6 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে চতুর্থ অধ্যায় থেকে। দেখাচ্ছি চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট বলছি। প্রথম যে প্রশ্ন আছে, 1 দাগের প্রশ্ন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ ধারণাটি লেখো, বহুত ইম্পর্টেন্ট, আরে বাবা খতরনাক ইম্পর্টেন্ট। 2 দাগে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা এবং শিক্ষা সম্পর্কে আলোচনা করো, স্বাধীনতা এবং শিক্ষা সংক্রান্ত ধারণা আলোচনা করো, বহুত ইম্পর্টেন্ট। এবং 3 দাগে বিবেকানন্দর সামাজিক ও রাজনৈতিক সংস্কার বিশ্লেষণ করো। তো দেখো এই 3খানা কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু 6 নম্বরে তোমরা কমন পাচ্ছ।
এই তিনখানা কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা কিন্তু 6 নম্বরের কোশ্চেন কমন পাচ্ছ। আর স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির ধারণা, এই একই কোশ্চেন কিন্তু ছিল, ওই আগের চ্যাপ্টারে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিলাম, ঠিক আছে, একই টাইপের কোশ্চেন, ঠিক আছে, একই কোশ্চেন দুবার দেওয়া হয়েছে। এবার দেখো আমি চতুর্থ অধ্যায় সাজেশন হয়ে গেছে, এবার আমি পঞ্চম অধ্যায় থেকে সাজেশন বলবো। পঞ্চম অধ্যায় কোন কোশ্চেন ইম্পর্টেন্ট এবং কোনটা আসার চান্স খুবই বেশি। দেখো পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখাচ্ছি তোমাদের আমি। পঞ্চম অধ্যায় থেকে যেটা পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে, ভালো করে শোনো কি বলছি। তোমরা এখান থেকে পড়বে না, এটা পড়বে না। আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বোঝো, এটা পড়বে না। এটা কিন্তু তোমাদের কিন্তু এসএ কিউবের কোশ্চেন, এটা ভুল করে আমাদের হয়েছে। প্রথম প্রশ্ন পড়বে, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা। একদম ঠিক, সংবিধানের মৌলিক অধিকারের যে লিপিবদ্ধ করার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু ভালো করে পড়বে। দুদাগের প্রশ্ন পড়বে, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো। দেখো মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মৌলিক কর্তব্য মৌলিক অধিকার বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মনে করি এর ভিতর থেকে কিন্তু কমন আসবে। 3 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি। তা দেখো একটা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, ভালো করে শোনো আমি কি বলছি। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, এখান থেকে কিন্তু আসবে, একদম ধরে রাখো, আসবে, এসে গেছে। এবং তার সঙ্গে এই কোশ্চেনটা দেখে যাবে, ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক, আচ্ছা নাগরিকদের অধিকার, হ্যাঁ ভারতের সংবিধানে তো নাগরিকদের অধিকার আছে। মাত্র 4খানা কোশ্চেন দিচ্ছে, এই 4খানা কোশ্চেনের ভিতর থেকে মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকারটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, এবং তার সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 3খানা কোশ্চেন খতরনাক কোশ্চেন, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এবার দেখো পরের অধ্যায়, এবং তোমাদের 6 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে। 6 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। তো দেখতেই পাচ্ছ কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো ভাইটাল, সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি যা সাজেশন দিয়েছি 100% এর ভিতর থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসবে, পুরো পাক্কা গ্যারান্টি কে সাথ, একদম পাক্কা শিওর। তো দেখো 6 চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 6 চ্যাপ্টার থেকে যেটা ইম্পর্টেন্ট, তো দেখো এই বছর কিন্তু নির্বাচন কমিশন কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের চ্যাপ্টারটা আছে নির্বাচন কমিশন। তোমরা জানো যে ভোটের আগে সে মুখ্যমন্ত্রী ভোট হোক বা তোমাদের প্রধানমন্ত্রী ভোট হোক, এই ভোটের আগে কিন্তু যখন তার সময় যখন শেষ হয়ে যায়, মেয়াদ যখন মানে মেয়াদ যখন শেষ হয়, বিগত 5 বছরের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু ভোটের আগে কিন্তু সেটা কিন্তু ক্ষমতা পুরোপুরি নির্বাচন কমিশনের কাছে থাকে, কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকে। এবং এই নির্বাচন কমিশনার কিন্তু ভোটের মাধ্যমে কে মুখ্যমন্ত্রী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে এবং কে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তার ভিত্তিতে কিন্তু সিলেক্ট হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব থাকে, সমস্ত ভোট নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে, ঠিক আছে। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা বলছি আমি। নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ পড়ে যাবে। ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী, একদম ঠিক, ভারতের নির্বাচনের যে কী কাজ আছে, নির্বাচন কমিশনের কাজটা কী বলতো, যখন নির্বাচনটা হবে তখন শান্তি শৃঙ্খলা রক্ষা করা, ঝুট ঝামেলা যাতে না হয়, প্রত্যেকটা পার্টি যেন সঠিকভাবে, পার্টির লোক যেন সঠিকভাবে ভোট দিতে পারে, জনগণ শান্তিতে ভোট দিতে পারে, এটা কিন্তু ভালো করে পড়বে। এবং ভারতের নির্বাচন কমিশনের মেয়াদ ও অপসারণটা ভালো করে পড়বে। ভারতের নির্বাচন ব্যবস্থার সহজ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি, একদম ঠিক, এই সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি অর্থাৎ ভোটে জয়লাভ করার পরে যে সংখ্যাগরিষ্ঠতা যে পদ্ধতি, সেটা কিন্তু ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে এটা ভালো করে পড়বে। ভারতের সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন। তো দেখো এটা ভালো করে পড়বে। এর ভিতর থেকে আমার মতে নির্বাচন যে কমিশনার আছে, নির্বাচন কমিশন, এই যে নির্বাচন কমিশন কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, যাই বলবে কিনা, এই যে 3খানা কোশ্চেন কিন্তু খুবই খতরনাক ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 5এর কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো হিসাবের দিক থেকে সব পড়ে যাওয়া উচিত, এটা আমাদের সাজেশন রইল। আমাদের একাদশ শ্রেণীতে 2nd সেমিস্টারের সাজেশন আমি করেছি। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে। বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো সবাই।